আসসালামু আলাইকুম। একের পর এক বিএনপির নেতারা জামাত শিবিরের কাছে নাকে খত দিচ্ছে। এবার রুহুল কবির রিজভী দিল। তার আগে দিয়েছে বিএনপির নেতা ফজলুর রহমান। উনি তো গত ১৬ মাস থেকে অসংখ্য বিতর্কিত বক্তব্য দিয়ে বেশ সমালোচিত হয়েছেন। এই যে এই জুলাই বিপ্লবীদেরকে নিয়ে মন্তব্য করেছেন, ওরা রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বেশ সমালোচিত হয়েছে, এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। ওনাকে অ্যারেস্ট করার জন্য আন্দোলন করা হয়েছে। আপনারা জানেন এটাই যে গত জুন নাকি জুলাই মাসে যে তার বাসার সামনে গিয়ে আন্দোলন করলো, তাকে অ্যারেস্ট করতে হবে। তখন বিএনপি অনেক চাপে পড়লো, চাপে পড়ে শেষ তাকে ৩ মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করলো। ব্যবস্থা নিতে বাধ্য হলো, যেহেতু ব্যাপক সমালোচিত হয়েছে। তার আগেও উনি ব্যাপক মন্তব্য করেছেন, সমালোচিত হয়েছেন। উনি একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সমালোচিত হয়েছেন। শেষ যেটা করছেন উনি, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে করছেন, যে এই আদালতকে উনি মানেন না, এই আদালতকে উনি বিশ্বাস করেন না। এটা উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা বলে যাবেন চ্যানেল 24-এর একটা টক শোতে। পরে আদালত সমন জারি করে ওনাকে আদালতে ডাকানোর পর উনি নিঃশর্তে ক্ষমা চেয়েছেন, মুচলেকা দিয়ে আসছেন ও ভবিষ্যতে আর এই ধরনের কোনো বক্তব্য দিবেন না। তখন সবাই বলছিল, উনি ওই বিতর্কিত এই বক্তব্যটাও দিয়েছিলেন যে এই আদালতে যারা বিচার করে, বিচারক, ওনারা জামাত শিবিরের। এই আদালতের যারা প্রসিকিউটর, তাজুল ইসলাম, গাজী তামিম, আব্দুল ওহাব, ওনারা যে ৩ জন প্রসিকিউটর আছেন এবং ওখানের আরও যারা কর্মচারী আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এরা সবাই জামাত শিবিরের। উনি বিতর্কিত শুধু একটাই বলেননি যে আদালতের বিচার উনি মানেন না। এটা নভেম্বরের ১৭ তারিখে যখন শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়, তারপরে এই মন্তব্যটা উনি করেছেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে উনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, মুচলেকা দিয়ে আসছেন। বিএনপির সকল সিনিয়র আইনজীবী সহ গেছেন। এটা তো নাকে খত দেয়া যে বারবার বিতর্কিত বক্তব্য করা, তারপরে গিয়ে আবার ক্ষমা চাওয়া, এগুলি একটা রাজনৈতিক দলের উপর অনেক প্রভাব পড়ে, যেহেতু ওই দলের রাজনীতি এই নেতারা করতেছেন। যেহেতু বিএনপি রাজনীতি করেন, বিএনপির উপর প্রভাব পড়বে এটার সারা দেশে। এটা আমি সাধারণ একজন মানুষ করি, এটা কোনো দলের উপর প্রভাব পড়বে না, যেহেতু আমি কোনো রাজনীতি করি না। এটা আমার উপর পড়বে শুধু। একজন রাজনীতিবিদ এই জন্য অনেক ভেবে কথা বলতে হয়। তার বক্তব্যটা দলের বক্তব্য হিসেবে সাধারণ জনগণ ধরে নেয় এবং এটা পুরো দলের উপর প্রভাব পড়ে। এবার বক্তব্য দিয়ে একেবারে নাকে খত দেওয়ার মতো অবস্থা হয়েছে রুহুল কবির রিজভীর সাদিক কাইমকে নিয়ে এই যে গতকালকে যে ওসমান হাদিকে যে ছেলেটা গুলি করলো, ফয়সাল করিম, দাউদ খান, ওই ছেলেটার একটা ছবি এআই দিয়ে জেনারেট করছে যে ওখানে ওই ছেলেটার সাথে সাদিক কাইম বসে একসাথে চা খাচ্ছে। এটা এআই দিয়ে তৈরি, এটা আসল কোনো ছবি না। এটা রুহুল কবির রিজভী দেখছে, ফেসবুকে কি আপলোড করছে, এটা দেখছে, ওনার চোখে পড়ছে। এবার উনি এটা ওই সত্য মিথ্যা যাচাই না করে উনি এসে একটা প্রেস ব্রিফিং দিলেন। সেখানে বললেন যে এটা এই ওসমান হাদিকে যে শ্যুট করছে এটা হলো সাদিক কাইমের বন্ধু, ওরা শিবিরের সাথে সম্পৃক্ত, ওরাই এটা করিয়েছে। সাদিক কাইম যখন এটা প্রতিবাদ করলেন যে ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নাইলেও সাদিক কাইম আইনগত ব্যবস্থা নেবে এবং আন্দোলন করবে সবাইকে নিয়ে। রুহুল কবির রিজভী যখন দেখছেন যে এখন পরিস্থিতি এমনিতেই খারাপ, দেশের পরিস্থিতি খুবই ঘোলাটে, এবং উনি এটা যাচাই বাছাই না করে যে উনি একটা গুজব ছড়িয়ে দিলেন সংবাদ মাধ্যমে, এটা একটা প্রভাব পড়বে কালকে যদি রাস্তায় নামে। ডাকসুর ভিপি ডাক দিলে হাজার হাজার নেতাকর্মী শিবিরের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাস্তায় নামবে, যেহেতু এটা ফ্যাক্ট চেক করে দেখছে যে এটা ভুয়া, এটা ফেক একটা এআই দিয়ে তৈরি জেনারেট একটা ছবি, এটা আসল কোনো ছবি না। পরে এই সাদিক কাইমের কাছে নিঃশর্তে ক্ষমা চাইছে এবং আজকে এই ১২ ঘন্টার ভিতরে আজকে সকালবেলায় বলছে সাদিক কাইম যে রুহুল কবির রিজভীকে যে আপনি নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, না হলে আদালতে যাবে, মানহানির মামলা করবে এবং রাস্তা আন্দোলন করবে।
যখন বিপদ বুঝতে পারছে অনেক বড় মাপের বিপদ, কারণ সাদিক কেম তো আর সাধারণ কেউ না। তার শক্তি অনেক। ১ নম্বর শক্তি হলো ও ছাত্র শিবিরের নেতা। ২ নম্বর শক্তি হলো ডাকসুর ভিপি। ডাকসুর ভিপি ৪ টাখানি কথা না যে তার বিরুদ্ধে আপনি একটা কথা বললেন এবং সে একটা কথা বললে আপনি পার পেয়ে যাবেন। তার বিরুদ্ধে মিথ্যাচার করে গুজব রটিয়ে আপনি পার পেয়ে যাবেন সেটার সুযোগ নেই। যখন দেখছে যে বাটে পড়ে গেছে, এক্কেবারে নিঃশর্তে ক্ষমা চেয়েছে, কোনো শর্ত ছাড়া শর্তহীনভাবে। এটা একদম নাকে খত দেওয়ার মতো। নাকে খত দেয়া আর এটার মাঝে কোনো পার্থক্য নাই। বিএনপির নেতারা সম্ভবত একেবারে নিয়তে করে ফেলছেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যে বারবার এইভাবে একের পর এক বিতর্কিত বক্তব্য দিবেন, বিভ্রান্তিকর বক্তব্য দিবেন, গুজব ছড়াবেন, মিথ্যাচার করবেন আর ধরা খাবেন শিবিরের হাতে এবং শিবিরের হাতে পরে গিয়ে নাকে খত দিয়ে আসবেন। তাহলে ফজলুর রহমান থেকে শিক্ষা নিলেন না কেন? ফজলুর রহমান নাকে খত দিয়ে আসলো সেখানে। জামাত শিবিরের কাছেই দিল। সাদিক কাইম তো শিবিরের। ওটা তো সবাই প্রকাশিত, সবাই জানেন। সাদিক কাইমের কাছে নাকে খত দেওয়ার অর্থ হলো শিবিরের কাছে না, জামাতের কাছে, শিবিরের কাছে, জামাত শিবিরের একদম সবার কাছে নাকে খত দেয়া। যে জামাত শিবিরকে নিয়ে আপনারা এত গালাগাল করতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সকল মাধ্যমে, সংবাদ মাধ্যমে আপনারা করতেছেন, আপনাদের সকল নেতা করতেছে, এরা রাজাকার, এরা ৭১-এর আমাদের মা বোনদেরকে ইজ্জত হরণ করছে, ধর্ষণ করছে, এরা ধর্ম ব্যবসায়ী, এরা জান্নাতের টিকিট বিক্রি করে। এই যে গুজবগুলো একের পর এক ছড়াচ্ছেন না, এটা একদিন প্রকৃতি আপনার উপর বিচার করবে, বিচার নিবে। প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না। ঠিক কোনো না কোনোভাবে এসে আপনার উপর পড়বে এবং তখন আপনি বিপদে পড়বেন। আমরা যেখানে যেই মাধ্যমে কথা বলি, আমরা যেগুলি সত্য কথা ওগুলি যেন বলি। আমরা যেন কোনো ধরনের গুজব না ছড়াই, বিভ্রান্তিকর কোনো বক্তব্য না দিই, বিতর্কিত যেন কোনো বক্তব্য না দিই। যেটা সত্যি এটা যেন আমরা বলি। সত্যিটা বললে আপনি একটা অন্যায় করলেও ক্ষমা পাবেন। মানুষ বলবে যে, যাক উনি অন্যায় করে সত্যি বলছে, ক্ষমা করে দিল। কিন্তু আপনি অন্যায় করলেন, মিথ্যাও বললেন, তখন মানুষ ক্ষমা করবে না। তখন মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে। একসময় মানুষ বিক্ষুব্ধ হয়ে আপনার উপর হামলা করবে, একটা দুর্ঘটনা ঘটাতে পারে। এটাই স্বাভাবিক। মানুষ এইভাবে করে। আমরা যেগুলি চাচ্ছি না, আমরা চাচ্ছি সমাজে, রাষ্ট্রে শান্তি, স্থিতিশীলতা। যা বলবেন, এটা শিবির বলুক, এটা আওয়ামী লীগ বলুক, এটা জাতীয় পার্টি বলুক, এটা এনসিপি বলুক, যেই বলুক, কথাটাকে একবার যাচাই করবেন। ঘটনাটা একবার সত্য মিথ্যা যাচাই করে তারপর আপনার প্রতিক্রিয়া দেন। আপনি একজন আপনি একজন মানুষ, আপনার বাক স্বাধীনতা আছে। আপনি আপনার বক্তব্য দিতে পারেন। যেকোনো মাধ্যমে, যেইকোনো সময়, যেইকোনো ব্যাপারে। একটা মানুষ স্বাধীন, উনি বলতে পারেন। কিন্তু কোনো মিথ্যাচার, গুজব এগুলি করে মানুষ টিকতে পারে না। মানুষের মাঝে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। আমি মিথ্যাচার করি, আমি গুজব রটাই, আমি বিভ্রান্তিকর তথ্য দিয়ে একসময় মানুষ আমার কথা বিশ্বাস করবে না। আমার জনপ্রিয়তা চরম ধস নামবে। মানুষের কাছে জনপ্রিয়তা পেতে হলে, মানুষের বিশ্বাস অর্জন করতে হলে আপনারা দায়িত্বশীল মানুষ, দায়িত্বশীল কথাবার্তা বলেন, বক্তব্য রাখেন। মানুষ আপনাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, বিশ্বাস করবে, জনপ্রিয় হবেন। আগামী নির্বাচনে মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবেন। এটা আমরাও চাই। আপনারা কোনো আমাদের শত্রু না, প্রতিপক্ষ না। আমরা চাই যে দেশে শান্তি শৃঙ্খলা থাকুক। আমরা দেশে কোনো অনিয়ম, দুর্নীতি এগুলি দেখতে চাই না। আমরা সমাজে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য চাই না। আমরা শান্তি চাই। এটাই আমাদের চাওয়া। এর থেকে বেশি কিছু না। যারা এর পক্ষে থাকবেন, যারা শান্তির পক্ষে থাকবেন, আমরা তাদের পক্ষে। আর যারা অশান্তির পক্ষে থাকবেন, আমরা তাদের বিপক্ষে। একদম সোজা কথা, শেষ কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।